আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। বিএনপি সরকার গঠন করলে যুব সমাজের জন্য উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত 2:30টায় নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। মাদক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার পাশাপাশি নারীরা যেন রাস্তায় নিরাপদে চলাচল করতে পারে সেই পরিবেশ তৈরি করার কথাও বলেন তিনি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারে, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এদিকে নোয়াখালী হাতিয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। দুপুরে দ্বীপ সরকারি কলেজ মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তিনি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নোয়াখালীর হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, জানাবেন যে তারেক রহমানের সমাবেশ ঘিরে কি ধরনের পরিস্থিতি দেখছেন? জি হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে কিছুক্ষণ পরে অর্থাৎ দুপুর 2টার পর থেকে এখানে যে জনসভাটি শুরু হবে সেখানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন এই জনসভায়। ইতিমধ্যে এই জনসভাকে কেন্দ্র করে স্টেজের কাজ এবং প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখানে দ্বীপ সরকারি কলেজ মাঠে প্রবেশের জন্য একটি পথ এবং বের হওয়ার জন্য একটি পথ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এখানে চেয়ার বিভাজন এবং মহিলাদের আসন বিন্যাস সহ সাংবাদিকদের আসন বিন্যাস সহ সকল কাজ সম্পূর্ণ করা হয়েছে। আপনারা জানেন যে তিনি যেহেতু ভার্চুয়ালি এখানে যুক্ত হয়ে বক্তব্য দেবেন, ইতিমধ্যে এই মাঠে 3টি এলইডি মনিটর তৈরি করা হয়েছে যেন সবাই সবার জায়গা থেকে তারেক রহমানের এই বক্তব্য শুনতে পারেন এবং তাকে দেখতে পারেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তারা এই জনসভাকে এক ধরনের চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে আমি কথা বলছি এই জনসভার আয়োজকদের সাথে, তারা আমাকে বলছেন তারা প্রায় 30 থেকে 35 হাজার লোকের আয়োজন এখানে রেখেছেন এবং সেই পরিমাণ তারা টার্গেট ফুলফিল করবেন। আপনারা জানেন যে গত তারেক রহমানের এই জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিন হাতিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। আপনারা জানেন হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ, এখানে হর্নি ইউনিয়ন এবং চানন্দ ইউনিয়ন এবং নিজুম দ্বীপ থেকে নদী পার হয়ে এই জনসভায় আসতে হয়। ইতিমধ্যে নদী পার হয়ে নেতাকর্মীদের আসার জন্য বিএনপির পক্ষ থেকে নৌযানের ব্যবস্থা করা হয়েছে এবং হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 2 শতাধিক গাড়ি ব্যবস্থা করা হয়েছে এই জনসভায় আসার জন্য। এ ছিল হাতিয়া থেকে আমার কাছে তারেক রহমানের জনসভার সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় গেলে চাকরি নিতে কোনো ঘুষ লাগবে না এবং কাউকে ঘুষ নেয়ার সুযোগও দেয়া হবে না বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়িতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। আমরা একটা জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজটা চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ খাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে না, নিতে দেব না কাউকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চট্টগ্রাম সফর করেছেন। সকালে কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের কথা থাকলেও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে এই কর্মসূচি স্থগিত করেন। পরে লোহাগড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের প্রচারণা শুরু করেন। এরপর চট্টগ্রাম 8 এর বোয়ালখালী আসনের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে ফুলতলা এলাকায় পথসভায় বক্তব্য শেষে ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।
দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের এনসিবির পথসভা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে পথসভার সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে, আর এই যে পথসভাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা সেটাও জানাবেন। জি হাবিবা, আসলে যেমনটি বলেছেন আমি ঠিক দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চট্টগ্রাম ৮ আসনে। এখান থেকে আসলে এনসিপির মনোনীত প্রার্থী জুবাইরুল আলম আরিফের যেই পথসভা রয়েছে সেই পথসভায় কিন্তু এখানে আসবেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং একই সাথে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওনারা শুরুতেই সকালে যাওয়ার কথা ছিল কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের মধ্যে দিয়ে আসলে এই প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এত বেশি যানজট ছিল যে যার কারণে তারা কিন্তু যেতে পারেনি। পরবর্তীতে তারা কিন্তু চট্টগ্রামের লোহাগড়ায় শহীদ ইসমামের কবর জিয়ারত করেন, এরপরে সেখান থেকে তারা কিন্তু রওনা দিয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু কর্ণফুলী ব্রিজ এলাকায় আছেন, সেখান থেকে তারা বহদ্দারাট হয়ে গাড়ি বহর নিয়ে তারা এই বোয়ালখালী উপজেলা এখানে আসবেন এবং এখানে আসার পরে তারা কিন্তু এখানে পথসভায় বক্তব্য রাখবেন এবং এই ফুলতোল এলাকাতে এটি একটা পথসভা। এখানে কিন্তু আসলে কোনো জনসভার মতো না এবং এখানে রয়েছে কিন্তু আসলে একই সাথে রয়েছে এখানে শহীদ ওমর ফারুকের একটি কবর রয়েছেন এবং সেই ওমর ফারুকের কবর উনি জিয়ারত করবেন। কবর জিয়ারত করার পরেই তিনি কিন্তু আসলে এই পথসভাতে বক্তব্য দিবেন। পথসভার বক্তব্য শেষ করে তিনি কিন্তু ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন। তবে এখানে যারা এনসিপির নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে সবাই ধীরে ধীরে আসতে শুরু করে দেন। তবে এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে যেটা বললো হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়তো নাহিদ ইসলাম এখানে এসে পৌঁছাবেন বলে ধারণা করা যাচ্ছে এবং একই সাথে আরও এখানে যারা পুলিশ কর্মকর্তা রয়েছে তারা জানালো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আসলে সজাগ দৃষ্টি রেখেছেন এবং যাতে কোথাও কোনো ধরনের সেরকম বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা কিন্তু রেখেছেন। আমরা একজন এনসিপির কর্মীর সাথে কথা বলবো যিনি এখানে আসলে অর্গানাইজ করছেন। আপনাদের অর্গানাইজ কেমন হলো আমাদেরকে যদি একটু বলেন। আমাদের অর্গানাইজ খুবই সুন্দর, সবকিছু চলতেছে ঠিক মতো। কাজ 12:30 দিকে আমরা প্রোগ্রামটা স্টার্ট করবো। যেটা বললো আসলে 12:30টার মধ্যে ওনারা কিন্তু এখানে প্রোগ্রামটা শুরু করবেন এবং খুব অল্প কিছুক্ষণ হয়তো প্রোগ্রামটা চলবে। এরপর পরই তিনি ফেনীর উদ্দেশ্যে রওনা দিবেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। হাবিবা, এই ছিল আমার কাছে এনসিপির পথসভা থেকে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার ৫ম দিনেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা মতবিনিময় সভা, মিছিল, পদযাত্রা, উঠান বৈঠক, স্থানীয় মসজিদে নামাজ আদায় সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা সৎ ও যোগ্য নেতার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান। আমাকে যদি তারা নির্বাচিত করে তাহলে সেই অধিকারটি বাস্তবায়ন করা তাদের পক্ষে অনেক সহজ হবে। সেই কারণেই আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার যারা রয়েছেন তারা তাদের ঘরের ছেলে হিসেবে, নিজেদের সন্তান হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। যে ভিন্ন মতের উপরে সবসময় জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, আমরা সেই ভিন্ন মত পোষণকারী মানুষগুলোকে, আমি, আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান, আমরা তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই। দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সেই শহীদদের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, ন্যূনতম শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে গণভোটে উপরে দিয়ে, বাইরে দিয়ে, ভিতরে দিয়ে সবভাবে হায়ের পক্ষে থাকেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারের খবর জানাতে বিভিন্ন সংসদীয় আসনে রয়েছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে ঢাকা 17 আসন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান, আর ঢাকা 9 থেকে যুক্ত হবেন সহকর্মী বিপুল দেব রায়। প্রথমে যাব জাহিদের কাছে। জাহিদ, জানাবেন যে নির্বাচনী প্রচারের 5 দিনে প্রার্থীদের কি ধরনের কর্মসূচি রয়েছে আর ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন?
হাবিবা, ইতিমধ্যেই আমরা দেখেছি যে সকাল থেকেই প্রার্থীরা যারা রয়েছেন ঢাকা সংসদীয় আসনগুলোতে, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে প্রার্থীরা তারা ভোটারদের সাথে সরাসরি সংযোগের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে আমি ঢাকা 17 আসনে আছি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকের লড়াই করছেন। এখানে এই আসনটিতে ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিনামূল্যে বিশ্বায়িত সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এখানে যারা করাইল টিএনটি বস্তিবাসী রয়েছেন তারা তাদের জন্য এখানে রয়েছে সেই কেন্দ্রগুলোতে তারা এখানে এসে সেখানে চিকিৎসা সেবা বিনামূল্যে গ্রহণ করছেন এবং এই যে চিকিৎসা সেবার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সেবা যারা রয়েছেন এখানে তাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়া এবং যদি ওষুধের প্রয়োজন হয় পর্যাপ্ত পরিমাণ ওষুধও এখানে কিন্তু সরবরাহ করা হচ্ছে। এবং এই যে বিএনপির 17 আসনের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে যে এটি নেওয়া হয়েছে, আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে চাই, আপনি যে এখানে আসলেন চিকিৎসা নিলেন, কেমন লাগছে আপনার? না, ভালো লাগছে। চুলকানোর ওষুধ দেয় নাই তো। কি ওষুধ দিয়েছে আপনার? এই যে ঢুকে দিছি। আপনি কি সমস্যা বলেছেন এখানে? কইছি চুলকানি আর শরীরে চুলকানি আর হলো গ্যাসের ব্যথা। এই যে আজকে কয়দিন ধরে এখানে ব্যথা ঘাই দিয়ে উঠে, এইটা দেখাইছি। আচ্ছা, আমরা শুনছিলাম যে তার এখানে যে ওষুধগুলো দেওয়া হয়েছে সেগুলোর জন্য আমরা এখানে কথা বলবো। এখানে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আছেন। আসলে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন মানুষের পাশে, যখন আপনি করোনাকালীন বলেন কিংবা যত বন্যা দুর্যোগ যখনই দেখেন তখনই কিন্তু তারা সবসময় পাশে থাকেন। এবং যেহেতু এই আপনি জানেন যে করাইল বস্তিতে কিছুদিন পূর্বে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সেখানে মেডিকেল ক্যাম্প করেছিল। সেই মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা আমরা পরবর্তীতে বজায় রেখেছি এবং সেখানে যেমন করাইল বস্তিতে যে মসজিদে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানে কিন্তু আমরা আমাদের দলের তখন চেয়ারপারসন জনাব তারেক রহমান একটু আর্থিক অনুদান দিয়েছিলেন মসজিদে। এখানে আসার পরে ভালো লাগছে যে এখানে যে আমাদের যারা এই মেডিকেল ক্যাম্পটি অ্যারেঞ্জ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ ভালোই, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে প্রচুর রুগী এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা আসছেন, বিশেষ করে যারা বাচ্চা অসুস্থ তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে এখানে। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের আরেকজন সহকর্মী আছেন ঢাকা 9 আসনের বিপুল চন্দ্র রায়, তার সাথে আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানকার নির্বাচনী প্রচারণার খবর নিয়ে। বিপুল। জাহিদ, আসলে আপনি যেমনটাই বলেছেন ঢাকা 17 উত্তর সিটি কর্পোরেশন এরিয়াতে যে জমে উঠেছে, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেও কিন্তু জমজমাট প্রচার প্রচারণা শুরু হয়েছে। আমি এখন আছি ঢাকা 9 আসনের সেই সবুজ পাকের নন্দীপাড়া এলাকায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে যে এখানে একটা পথসভা অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব তিনি পথসভা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক লোকারণ্য হয়েছে। এর আগে আপনাকে জানিতে চাই যে উনি কিছুক্ষণ আগে কিন্তু পথসভায় বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তার পদচারণায় মানুষের সমস্যাগুলো শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে আসলে এই এলাকার যে প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করবেন। সেই সাথে এখানকার যারা যুব সমাজ আছে সেই যুব সমাজকে একটি দক্ষ শ্রমশক্তি গঠনের মধ্যে দিয়ে তাদেরকে যাতে এগিয়ে নিতে পারে এবং দেশ ও জাতির যাতে তারা ভূমিকা রাখতে পারে সেই কাজটি তারা করবেন। এবং সেই সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এলাকার যে প্রধান যে সমস্যাগুলো, বিশেষ করে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসনের মধ্যে দিয়ে এই ঢাকা 9 আসনকে একটি সুন্দর শহরে তিনি রূপান্তরিত করতে চাচ্ছেন এবং তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে আসলে মাদকমুক্ত একটি সমাজ গঠনের জন্য উনি যদি নির্বাচিত হন, বিএনপি প্রার্থী যদি নির্বাচিত হন, তিনি একটা মাদক নির্মূল মুক্ত একটি সমাজ গঠনের জন্য ভূমিকা রাখবেন। সেই সাথে তিনি বলেছেন নারীদেরকে এগিয়ে নিতেও তিনি কাজ করবেন। তবে আমরা একটু শুনবো তার কাছ থেকে যে আসলে তার এখানকার প্রত্যাশা এবং জনগণের ভাবনাটাকে একটু জানার। ঢাকা 9 আসলে আমরা নাগরিক সুবিধা বঞ্চিত একটি এলাকা। আমাদের এখানে একটি হাসপাতাল বা আর কোনো হাসপাতাল নেই। আমাদের এখানে অনেক ধরনের, আমাদের সমাজকে আমরা চাই সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত করতে। আমরা একটি নিরাপদ জনপদ তৈরি করতে চাই। ঢাকা 9কে আমরা গড়ে তুলতে চাই এবং সেটি বাসযোগ্য করে। আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত। আমাদের এখানে আমাদের উন্নয়ন প্রয়োজন। আমরা আগামী দিনে এই এলাকা 12 ফেব্রুয়ারি নির্বাচন মানুষের ভোটাধিকার বাস্তবায়নের মাধ্যমে আর আগামী দিনে ঢাকা 9কে একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির এবং একটি গণতান্ত্রিক এলাকা হিসেবে গড়ে তুলতে চাই, উন্নয়নের মডেল হিসাবে। যেমনটা সত্য আছে যে মানবিক একটি সমাজ গঠনের মধ্যে দিয়ে তিনি এই এলাকা
ধন্যবাদ দুজনকে। দক্ষিণাঞ্চলে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুষ্টিয়া চলছে জামায়াত আমিরের নির্বাচনী জনসভা। সকাল থেকে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সমাবেশ স্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জনসভায় জামায়াতের নেতাকর্মী ছাড়াও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতাকর্মীরাও অংশ নিচ্ছেন। সমাবেশ ঘিরে কুষ্টিয়া শহরের জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে এবারে অন্যান্য প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানী চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় পড়া চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুলিশ and the other law enforcement agencies to be prepared at the key points to maintain law and order. And thus, mere presence of the members of police or other law enforcers there is not at all an offence. It was their duty to be there to maintain law and order for the protection of the life and property of the people. It appears that accused Sujan joined the service just a few months ago. In the circumstances, it was not possible on his part. দর্শক শুনছিলেন রায় পড়ার অংশ বিশেষ। এর সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। ধন্যবাদ সবাইকে।